লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 6.3 টা স্টার্ট করেছিলাম, তাই না? জি স্যার। ওখানে একটা ম্যাথ করেছিলাম আর তোমাদের একটা পেজ একটু ভালো রিডিং করতে বলছিলাম, তোমরা পড়ে দেখছিলা? দেখছিলা তোমরা? হ্যালো? কি কেউই দেখো নাই? হ্যালো? সমস্যা কি, কেউ রিপ্লাই দেয় না? হ্যালো? জি স্যার। আমি বলেছি আমি লাস্ট ক্লাসে চ্যাপ্টার 6.3 স্টার্ট করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এক্সাম্পল 1 এবং ওই পেজে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা স্টেটমেন্ট গুলো আছে এগুলো একটু পড়ে দেখতে। তোমরা কি পড়ে দেখছিলা? স্যার লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি তো স্যার, জানি না স্যার। আচ্ছা, পড়ে দেখলে ভালো হইতো, লাস্ট ক্লাসটা ইজি হইতো আর কি। যাই হোক, আমরা শুরু করছি। তো প্রেজেন্ট করতেছি, প্রেজেন্টেশনটা দেখলে আমাকে বলবা যে তোমরা দেখতেছো। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা নাই। জি স্যার। আচ্ছা, তো দেখো, চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের কিছু বেসিক কথাবার্তা একটু বলে নেই। লাস্ট ক্লাসে আমরা কিছু কথা বলেছিলাম যে মূলত যে গিভেন ডাটাগুলো আছে, গিভেন ডাটাগুলো যেন খুব বেশি পরিশ্রম না করে খুব ইজিলি আমরা খুঁজে পাই বা ইজিলি এদেরকে আমরা মেজার করতে পারি, এই জন্য আমরা এদেরকে ইনক্রিজিং অর্ডারে অথবা ডিক্রিজিং অর্ডারে সাজাই। আর এই ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি অর্ডার স্ট্যাটিস্টিক্স। বুঝতে পেরেছো? তো আজকে আমরা কিছু জিনিস একটু বলার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অফ অল এখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে যে ডাটাটা আমরা দিচ্ছি এটা কি অর্ডার্ড নাকি নন অর্ডার্ড। যখন আমরা একটা ভেরিয়েবলকে এভাবে প্রকাশ করি যে এক্স আই, এটা হচ্ছে নন অর্ডার্ড। আর যখন এটাকে ওয়াই আই দ্বারা প্রকাশ করা হয় তখন এটা হচ্ছে অর্ডার্ড। দ্যাট ইজ, আমরা নন অর্ডার ডাটাকে এক্স আই দ্বারা প্রকাশ করব, আর সেগুলোকে যদি ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডারে সাজাই তখন তাদেরকে আমরা অর্ডার ডাটা আকারে প্রকাশ করব। বুঝতে পারতেছো? আমি কি বলেছি শুনেছো তোমরা? জি স্যার। আচ্ছা, এবার আসো। তো আমরা যে এক্স বলছি, এক্স নিশ্চয়ই একটা ভেরিয়েবল, যার কারণে কিছু প্রবাবিলিটি থাকবে। তো এক্স এর যে প্রবাবিলিটি থাকে, এটা এক্স এর প্রবাবিলিটি প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা। তো স্মল এফ এক্স যদি বলি আমরা, এটা হচ্ছে তোমার নন অর্ডার ডাটার জন্য পিডিএফ। আর যদি আমরা ক্যাপিটাল এফ এক্স বলি, সেটা হচ্ছে তোমার নন অর্ডার ডাটার জন্য সিডিএফ। সিমিলারলি, যদি আমরা অর্ডার ডাটা ট্রান্সফার করে ফেলি, অর্থাৎ এগুলি ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডার যদি সাজাই, তখন তারা জি ফাংশনে পরিণত হয়। তো জি অফ, তখন এটা এক্স হয় না, তখন ওয়াই। জি অফ ওয়াই হচ্ছে তার অর্ডার ডাটার জন্য পিডিএফ, আর জি অফ ওয়াই হচ্ছে অর্ডার ডাটার জন্য সিডিএফ। নোটেশন গুলো কি বুঝতে পেরেছো? তোমাকে চারটা নোটেশন বুঝতে পারতেছো? কখন স্মল এফ হবে, কখন ক্যাপিটাল এফ হবে, কখন স্মল জি হবে, কখন ক্যাপিটাল জি হবে? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এখন আসো, এই যে এই স্মল এফ এটা আমাদের দেওয়া থাকবে, অবশ্যই এখানে এক্স একটা লিমিট দেওয়া থাকবে, সে এ লেস দেন, সময় যে লেস দেন হবে তার কোনো গ্যারান্টি নাই, ইভেন লেস দেন ইকুয়াল হতে পারে, আমরা কত লেস দেন লিখি, যে এক্স লেস দেন বি, এরকম একটা ইন্টারভ্যালে আমাদেরকে দিয়ে দিল, বাকি সবগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখানে তারা অনেক প্রসিডিওর দেখাইছে, যে বিভিন্ন ক্যালকুলেশন করে এগুলো বের করা। তো এগুলো ক্যালকুলেশন করাটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ বিষয়, যার জন্য আমরা এই ধরনের লেন্দি ক্যালকুলেশন গুলো করবো না। আমরা সিম্পলি এখানের মধ্যে ক্যালকুলেশন যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে ক্যাপিটাল এফ ফাইন্ড আউট করব। ক্যাপিটাল এফ এক্সটা হচ্ছে এরকম, তোমার 0 টু 0 না, এখানে অ্যাকচুয়ালি এ থেকে যেহেতু শুরু, এ থেকে এক্স, আর এফ অন্য একটা ভেরিয়েবল তোমাকে লিখতে হবে, সে এটা এফ ডব্লিউ ডি ডব্লিউ লিখি আমরা, বুঝতে পেরেছো? এবার এটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে তুমি এখানের মধ্যে যেটা করবা, এটাকে রিপ্লেস করবা। তখন এই স্মল এফ যখন ওয়াই তুমি লিখবা, এই এফ ওয়াইটা তখন জাস্ট এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এরপরে এফ ওয়াই এটাও জাস্ট এক্সটা ওয়াই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে জি বের করছি, এই জিটা আসলে কি? আমি যেখানে দেখাচ্ছি যে আমি যখন এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করবো তখন এটা পাওয়া যাবে, তাহলে জিটা আসলে আমাদের কি ইন্ডিকেট করে? আমার কথা বুঝতে পারতেছো? জি আমরা কি পাবো? এটা একটা কোশ্চেন না? হ্যালো, জি স্যার। তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? এরকম সাইলেন্ট মোডে থাকলে ক্লাস তো নেওয়া যায় না। তোমরা কি আছো না নাই আমি তো সেটাই বুঝতে পারি না। এখানে দুই একজন ছাড়া কেউই কথা বলে না। স্যার অনেক নয়েজ থাকে, এই জন্য মাইক্রোফোন অন করি না। আমি যখন আস্ক করবো তখন তো অন করে কথা উত্তর দিতে পারো। এনিওয়ে, এখন দেখো, ওকে স্যার। আমরা এখানে এই অ্যাপটা দিয়ে দিব, সে অ্যাপকে ইন্টিগ্রেট করে ক্যাপিটাল অ্যাপটা পাওয়া যাবে। যখন এক্স কে রিপ্লেস করবে তখন এই দুটো পাওয়া যায়। তাহলে এটা কি? এখানে হচ্ছে আমরা ওয়াই একটা সার্টেন ভ্যালু দিয়ে দিই। ওয়াই একটা ভ্যালু দিয়ে আমরা তোমাদেরকে বলি যে যে যতগুলো ভ্যালু আছে আর সংখ্যক ভ্যালু এ ওয়াই নিচে হওয়ার সম্ভাবনা কতটুকু। ঠিক আছে? এটা হচ্ছে এই, তোমার মনে করো 5টা ভ্যালু দিয়েছি, 5টার মধ্যে 8 সংখ্যক ভ্যালু এ ওয়াই ভ্যালু থেকে নিচে হতে হবে। আমরা এরকম একটা ভ্যালু চাই, এটা হচ্ছে ওয়াই নট, ওয়াই নট থেকে নিচে হবে, এটা আমরা চাই। সেক্ষেত্রে এটা হচ্ছে জিআর ওয়াইটা হচ্ছে তোমার তার পিডিএফ, আর ক্যাপিটাল জিআর হচ্ছে তার সিডিএফ। এখন প্রশ্ন হচ্ছে এগুলোতে আমরা কি ফাইন্ড আউট করি? এটা কোশ্চেনটা খুবই যৌক্তিক। জি স্যার। এখানের মধ্যে স্মল জি ফাইন্ড আউট করা তার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, ক্যাপিটাল জি ফাইন্ড আউট করা তার টোটাল প্রবাবিলিটি, ওয়াই ওয়াই পর্যন্ত তার প্রবাবিলিটি। তো আমরা যদি প্রবাবিলিটি বের করতে বলি সেক্ষেত্রে এইটা আমরা ইউজ করব। এখন যে কোনো আমাকে কোশ্চেন করতে পারে, স্যার তাহলে এই জি আর ক্যাপিটাল জির কাজটা কি? ক্যাপিটাল জি হচ্ছে, আমরা যদি এভারেজ বের করতে বলি মিউ আর, যে এভারেজ আর সংখ্যক ভ্যালু কার ছোট, এটার জন্য আমরা যা বের করি এক্সপেকটেশন অফ হচ্ছে এক্স, এক্সপেকটেশন অফ এখানে তোমার ওয়াই আর বা ওয়াই নট, যে এটা কার ছোট, এটা ক্যালকুলেট, এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেকটেশন। এটা আমরা ক্যালকুলেট করার জন্য এখানে যেটা করি যে তোমার 0 টু y0, তোমার ওয়াই জি আর ওয়াই ডি ওয়াই, এটা আমরা ইউজ করে। এখন তো এই ফর্মুলা যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় আমাকে অবশ্যই কি জানতে হবে? জি আর জানতে হবে না? জি স্যার। জি স্যার। এই, জি স্যার। তাহলে এখানে আমরা কি করব? দেখো, অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে এই দুটো আমরা কিভাবে বের করব। আমরা তো ক্যাপিটাল জানি কিন্তু জি জানি না। এখানে অনেক লম্বা লম্বা ক্যালকুলেশন দেখাইছে। আমি সিম্পলি এগুলো অ্যাভয়েড করব এবং কিভাবে ম্যাথ করতে হবে সেটা আমি তোমাদের দেখাই দেব। জাস্ট এগুলা ক্যালকুলেট করার জন্য আমি এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব। সো তোমাদের এই বিশাল ক্যালকুলেশন মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট ক্যাপিটাল জি বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবা, আর স্মল জি বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবা। এই ফর্মুলাগুলো পরীক্ষা আমরা কোশ্চেনে দিয়ে দিই। বুঝতে পারতেছো?
জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো কিভাবে আসছে এগুলো তোমাদের দরকার নাই, তো আমরা সেদিকে যাচ্ছি না। তোমার দরকার হচ্ছে আমি স্টেপগুলো তোমাকে বলি, তোমার দরকার কি, তোমার ফার্স্ট হচ্ছে আমি তোমাকে একটা এফএক্স দিব, এই এফএক্সটাকে তুমি প্রথমে এফ ওয়াই তে কনভার্ট করবা, মানে এক্স কে ওয়াই তে বসাই দিবা, ঠিক আছে? জি স্যার। এরপরে তুমি যেটা করবা, ক্যাপিটাল এফএক্স ফাইন্ড আউট করবা। এটা ফাইন্ড আউট করার জন্য ফর্মুলাটা আমি লিখে দিলাম, আরেকবার দেখাচ্ছি। 0 to x এফ ডব্লিউ ডি ডব্লিউ, স্টেপগুলো দেখাচ্ছি আর কি। এরপর তুমি যেটা করবা যে এফ এক্স কে তুমি কনভার্ট করবা তোমার এফ ওয়াই তে, এখানেও রিপ্লেসমেন্ট হবে। এরপরে এবার এবার এটা আসার পরে এখন তোমার দুইটা কোশ্চেন। কয়টা কোশ্চেন? দুইটা। এ পর্যন্ত তোমাকে করতেই হবে। এরপরে তুমি দেখবা তোমাকে কি আমি এভারেজ ভ্যালু ফাইন্ড আউট করতে বলতেছি নাকি তোমাকে আমি প্রবাবিলিটি বের করতে বলতেছি। কোশ্চেন কি কি হতে পারে? এভারেজ ভ্যালু না এভারেজ ভ্যালু, প্রবাবিলিটি ভ্যালু। এভারেজ ভ্যালু নাকি প্রবাবিলিটি, ঠিক আছে? বুঝতে পারতেছো? জি স্যার। এখন কার প্রবাবিলিটি? এখানে প্রবাবিলিটি হচ্ছে তোমাকে আমি n সংখ্যক ডাটা দিচ্ছি, n নাম্বার অফ অবজারভেশন। এই n নাম্বার অফ অবজারভেশন থেকে আমি তোমাকে বলতে চাচ্ছি অফ, আচ্ছা ডাটাই লিখি, অবজারভেশন না লিখি, বড় জায়গা লাগবে। এই ডাটার মধ্যে আমি বলতেছি যে r সংখ্যক ডাটা, n নাম্বার অফ ডাটা, এই n নাম্বার অফ ডাটাটা হচ্ছে তোমার লেস দেন সে ওয়াই নট, আর ওয়াই নট অবশ্যই গিভেন সেটের মধ্যে থাকবে। এই এখন এই জিনিসটা আমি তোমাকে যদি প্রবাবিলিটি বের করতে বলি তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তো তুমি নিশ্চয়ই এফ ওয়াইটা আমরা কিভাবে পাই সেটা দেখতে পেয়েছো, জাস্ট এখানে ফেলে বসাই দিবা, যেখানে ইন্ডেক্স গুলো হচ্ছে কে ইকুয়াল আর থেকে এন। আর হচ্ছে আমরা কতগুলা ডাটা ভ্যালু লেস দেন চাচ্ছি, আর এন হচ্ছে টোটাল ডাটা ভ্যালু কত। আমি এটা এক্সাম্পল দেখাই দিব। এরপর হচ্ছে তোমাকে যদি বলা হয় যে না প্রবাবিলিটি নয়, তুমি বের করো যে এভারেজ কতটুকু ওয়াই নট এর ছোট, এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু ডিরেক্টলি বের করা যায় না, এভারেজ ভ্যালু বের করার জন্য প্রথমে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা বের করে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, স্মল জি অ্যাপ্লাই করে আমাদেরকে সিডিএফ প্রথমে পিডিএফটা ফাইন্ড আউট করতে হবে। দেন পিডিএফ যখন আমরা পেয়ে যাব, এখানে দেখো এফ ওয়াইটা আমি এখান থেকে পাবো, এই যে আমি এফ ওয়াইটা লিখছি, আর ক্যাপিটাল এফ ওয়াইটা এখান থেকে পাবো। দেন আমার মিউ আরটা হবে এরকম, যেটা আমরা একটু আগে দেখা আসছি, আবার দেখাচ্ছি। মিউ আর যে আর সংখ্যক ভ্যালুর এভারেজ প্রবাবিলিটি হচ্ছে তোমার এ টু বি ওয়াই, মানে এটা এক্সপেকটেশন আর কি, ওয়াই জি আর ওয়াই ডি ওয়াই। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের কাজ, মানে এই কাজ। বুঝতে পারছো? জি স্যার। মূল বিষয়টা বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এবার কোশ্চেনে যাই। দেখো এখান থেকে কিন্তু মাঝে মাঝে ম্যাথ থাকে, আমরা এবার কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে মূলত যে তিনটা জিনিস জানতে চাইবো, যে এন কত, আর কত, আর ওয়াই নট কত। আমরা এগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব, বাকিটা আমরা এখান থেকে করবো না, যেহেতু আমরা এখান থেকে ম্যাথ বোঝার চেষ্টা করব না। আমাদের এখানে কি কি বলা হচ্ছে? আমার প্রথমত এখানে যেটা বলা হচ্ছে y1 থেকে y5 বি দা অর্ডার স্ট্যাটিস্টিক্স। তাহলে 5 যেহেতু আমাকে এখানে বলা হয়েছে, আমার n ইকুয়াল টু কত এখানে বলো তো? n equal to 5 স্যার। n ইকুয়াল টু 5। আমরা ডাটাগুলো নিয়ে নিব। তাহলে আমি পাইলাম আমার যা যা দরকার ডাটাগুলো আমি এখানে নিয়ে নিয়ে তারপর আমরা পরবর্তী ম্যাথে যাব। n ইকুয়াল টু 5 পাইলাম। ওকে, এরপর বলতেছে বি দা অর্ডার স্ট্যাটিস্টিক্স উইথ n ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনস n ইকুয়াল টু 5, এখানে যেখানে x1 থেকে x5 অর্থাৎ এগুলো নন অর্ডার ছিল, সেগুলো অর্ডার করার পরে y তে কনভার্ট হয়েছে। ফর ইচ অফ দা ডিস্ট্রিবিউশন পিডিএফ fx ইকুয়াল টু টুয়াইস x। তাহলে আমরা আরেকটা কোয়ান্টিটি আমার দরকার ছিল, এটাও পাইছি। এটা কি? পিডিএফ। পিডিএফ fx।
এখানে চারটা জিনিস লাগবে আর কি। fx হচ্ছে টুয়াইস x, লিমিটটাও সাথে লিখে নিতে হবে। লিমিট হচ্ছে 0 লেস দ্যান x লেস দ্যান 1। এরপর আমার দরকার হচ্ছে আমি কতগুলো ভ্যালু লেস দ্যান চাই এবং সেই ভ্যালুটা কত। তো আমার এখানে দেখো আমাকে বলা হচ্ছে কনসিডার y4। আমি কয়টা ভ্যালু চাচ্ছি লেস দেন? কয়টা? চারটা। গুড, এটা আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমার r ইকুয়াল টু দরকার হচ্ছে 4, কিন্তু কত ছোট? হাফ এর ছোট y নট কত? y নটটা কত? স্যার হাফ। হাফ। ভেরি গুড। এই ডাটাগুলোই আমাদের দরকার। এই ডাটা যখন আমার পেয়ে যাব, আমার এখানে আর কাজ নাই, আমি এবার এক্সারসাইজে আমি আমার ক্যালকুলেশন চলে যেতে পারবো। ওয়াই নট এই স্যার হাফ হলো কি হবে সেটা বুঝলাম না। এই যে এখান থেকে ওরা একটা প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে ওরা ক্যাপিটাল জি আর ওয়াই বের করতে বলছে, তাই না? জি স্যার। বাট আমরা আমাদের সুবিধার জন্য এই ম্যাপ থেকেই এখানে যা যা হতে পারে সব দেখাই দিব। ওকে, জি স্যার। জি স্যার। একটা ম্যাপ থেকে আমরা এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে পুরোটা ক্লিয়ার করে ফেলবো। সো আমাদেরকে একটু এখন বোর্ডে যেতে হবে। সো লেটস গো টু দা বোর্ড। ডাটা তো আমরা এখান থেকে দেখে নিলাম, আমাদের ডাটা এগুলো। তাহলে ডাটাতে কয়টা জিনিস লাগবে? চারটা। আমার মনে হয় 5টা। ভালো করে খেয়াল করো। জি স্যার পাঁচটা। কিভাবে 5টা বলতো? স্যার n এর ভ্যালু f of x আর y নট আর লিমিটটা 0 থেকে বড় রাইট, লিমিটটা লাগবে। উইদাউট লিমিট তুমি কাজ করতে পারবা না। ঠিক আছে, ওকে চলো আমরা বোর্ডে যাই। বোর্ডে অ্যাপিয়ার করলে আমাকে অবশ্যই বলবা। বোর্ডকে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আসছে। ওকে, তাহলে প্রথমে আমরা যে ডাটাগুলো গেইন করেছি ডাটাগুলো এখানে লিখে ফেলি, কেমন? এটা হচ্ছে আমাদের एग्जांपल 2 ছিল। আমাদের ডাটা ছিল n ইকুয়াল টু 5, আমাদের r ইকুয়াল টু ছিল 4, 4 fx ছিল কত? টুয়াইস x না? প্লাস 6 লিমিট ছিল 0 থেকে 1। ওকে, আরেকটা বিষয় আমাদের ছিল, সেটা কি? y ওয়াই নট। নট গুড, হাফ। এবার চলো আমরা এখানে আমাদের কি কি লাগবে? আমাদের প্রবাবিলিটি লাগবে। আমরা তার এভারেজ ভ্যালুটাও ক্যালকুলেট করে ফেলবো, একসাথে দুটো ম্যাপ করে ফেলবো, কেমন? জি তো স্যার। তোমাদের সুবিধার জন্য আমি প্রথমেই ফর্মুলা দুটো লিখে রাখি, তারপরে ফর্মুলাতে ডাটাগুলো ইনসার্ট করব। ফর্মুলাগুলো কি কি? প্রথমে এখানে ফর্মুলাগুলো লিখি, ডাটা ইনসার্টের বিষয়টা পরে আসবো। আমাদের ফর্মুলা হচ্ছে যে এফ আর ওয়াই, সরি জি আর ওয়াই লিখতে হবে। জি আর ওয়াই এটা হচ্ছে সিডিএফ। ওকে, তাহলে এটা ফর্মুলাটা কি? সামোস n ইকুয়াল টু সরি k ইকুয়াল টু 1 আর আর থেকে n। একটু খেয়াল রাখবা কোনটা কি, কোনটা বুঝতে সমস্যা হলে সাথে সাথে কোশ্চেন করবা। nck, তারপর হচ্ছে fy টু দি পাওয়ার কত? k 1 মাইনাস fy n মাইনাস k, রাইট? এটা একটা ফর্মুলা। আর জি আর ওয়াই ফর্মুলা কি? স্মল জি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তোমাদের না লিখতেও চলবে, কারণ কোশ্চেনে এই পার্টটা থাকে। fy r মাইনাস 1, তারপর 1 মাইনাস fy n মাইনাস r fy। ওকে, এখন চলো তাহলে আমাদের
স্যার লাস্ট এটা কি লিখেন স্যার বুঝছেন স্যার 1 মাইনাস ও এটা এফ ওয়াই সবই এফ এই ঠিক আছে। জি স্যার আচ্ছা তোমাদের সুবিধার জন্য একটু মুছে আবার লিখে দিতে হবে। ঠিক আছে, এবার চলো আমরা ডাটাগুলো একটু এখানে তাহলে সেট আপ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাকে যেটা লিখতে হবে, এখন বলো তো এখানে এফ ওয়াই কত হবে? ওয়াই ওয়াই না, এখন লিমিটটা অবশ্যই তোমাকে লিখতে হবে, যেহেতু এক্স বিটুইন 0 to 1 ওয়াই বিটুইন 0 to 1 হবে। আর এখানে প্রথমে তোমাকে এফ এক্স টা নির্ণয় করতে হবে, তারপর সেটা এফ ওয়াই তে লিখতে হবে। এফ এক্স টা হচ্ছে 0 থেকে এক্স টু ডব্লিউ ডি ডব্লিউ, আর ক্যালকুলেট করলে এখানে তুমি পাবা এক্স স্কোয়ার। ক্যালকুলেশনটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। তাহলে এফ ওয়াইটা কত হবে আমাকে বলো তো? পেয়ে গেছি না এগুলো? ঠিক আছে, তাহলে আমরা এফ ওয়াই এফ এক্স কে এফ ওয়াই তে কনভার্ট করছি। এক্স আর ওয়াই তে অ্যাকচুয়ালি তাদের ভ্যালুর কোনো ডিফারেন্স নাই, এক্স হচ্ছে নন অর্ডার্ড আর ওয়াই হচ্ছে অর্ডার্ড, শুধু এটা, সো লিমিটে চেঞ্জ হবে না। আর এফ এক্স টা প্রথমে নির্ণয় করলাম, তারপর সেটাকে ওয়াই তে কনভার্ট করলাম। ঠিক আছে, জি স্যার এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, জি স্যার জি স্যার, বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের রিকোয়ারমেন্টটা কি? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে প্রবাবিলিটি অফ 4 ভ্যালুস অফ ওয়াই 4 by 4 less than half, দ্যাট ইজ আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে G4 হাফ। আমি প্রথমে G4 টা বের করবো, তারপর হাফ বসাই দিব। ব্যাপারটা এরকম না? জি জি স্যার স্যার। তাহলে আমরা প্রথমে G4 ওয়াইটা বের করি। বি কেয়ারফুল, সরাসরি বের করতে যেও না, ভুল হবে। তো G4 ওয়াই এভাবে লিখি আমরা। G4 ওয়াইটা কত? এখানের মধ্যে সাম কে ইকুয়াল টু হচ্ছে 4 থেকে 5, তারপর হচ্ছে এন অর্থাৎ 5c4, এরপর হচ্ছে এফ ওয়াই হচ্ছে কত? ওয়াই স্কোয়ার না, জি টু স্যার। দি পাওয়ার কে, তারপর হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 5 মাইনাস কে। ক্লিয়ার? জি স্যার ওকে, এখন চলো আমরা 4 যদি বসাই, 5c4 ইকুয়াল টু কত? স্যার স্যার কোশ্চেন ছিল স্যার স্যার বলো। কে এখানে কি স্যার 4 বলতে না স্যার হ্যাঁ, কে ইকুয়াল টু 4 তো। স্যার না এই না, উপরে প্রথমে কে বসবে, তারপরে 4 5 পরে আসবে, আগে তো জেনারেল ফর্মুলা বসাবা। স্যার সির এখানে তো স্যার 5 আর 4 বসে দিয়েছে ও, এটা ভালো বলছো, এখানে একটা 4 বসানো ঠিক হয় নাই, এখানে কে বসানো উচিত। এটা এটা তোমার কোশ্চেন ভ্যালিড, কিন্তু ওটা ঠিক না। স্যার তাহলে এখানে এখানে কে হবে, পরের লাইনে আমরা 4 বসাবো। এবার ঠিক আছে? তার মানে এন্ড আগে বসাই নিব তাই না স্যার হ্যাঁ, তাহলে 5c4 ইকুয়াল টু হচ্ছে তোমার 5, সো 5 ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কে, কে ইকুয়াল টু 4 হলে ওয়াই টু দি পাওয়ার 8 হবে না? জি স্যার। আচ্ছা, তারপরে ওখানে কত হবে? 1 মাইনাস কত? ওয়াই স্কোয়ার, 5 থেকে 4 গেলে 1 থাকে, তারপর হচ্ছে প্লাস, এবার 5 বসাইতে হবে, কারণ যা আছে সবগুলো বসাইতে হবে। তাহলে কত হবে? 5 5 5 ইকুয়াল টু 1 লেখার দরকার নাই। ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 5 ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 10। তারপরে এখানে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0, এটা লেখার দরকার আছে? না স্যার 1 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? জাস্ট এই
এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তাহলে P4 Y4 less than half, এবার হচ্ছে G4 half, তাহলে হাফ করলে কত, হাফ টু দি পাওয়ার 8 1 minus 1/4 না, মাইনাস হাফ টু দি পাওয়ার 10। জাস্ট এই রেজাল্টটা ক্যালকুলেটরে তোমরা চেক করে দেখবা কত আসে, ঠিক আছে? জি স্যার। ক্যালকুলেটর রেজাল্ট বের করে ফেলতে পারবো না? পারবো স্যার। ওকে, তাহলে এটা ক্যালকুলেটর তোমরা করবা। নেক্সট হচ্ছে আমি তোমাকে যদি বলি এভারেজ ভ্যালু বের করতে হবে, এভারেজ ভ্যালু যদি তোমাকে বের করতে হয় আগে তোমার কি লাগবে, G4Y, আগে তো এটা বের করতে হবে তাই না? বি কেয়ারফুল, স্মল জি যেটা সেখানে ওয়াই ভ্যালু বসানো চলবে না, কারণ সেখানে আমরা উল্টা ওয়াইটা বের করব এভারেজ ভ্যালু, এখানে এটা বসানো চলবে না। আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, হচ্ছে n ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 5 ফ্যাক্টরিয়াল, রাইট, ডিভাইডেড বাই r minus 1, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, তারপরে n minus r 1 ফ্যাক্টরিয়াল, এরপর হচ্ছে fy y স্কয়ার, আমরা সরাসরি লিখতে পারি y, এখানে বলতেছে fy r minus 1, r minus 1 মানে 3, তাহলে y টু দি পাওয়ার 6 না, 1 minus y স্কয়ার, তারপর হচ্ছে টু দি পাওয়ার n minus r, তার মানে 1, n minus r হচ্ছে 1 ইনটু fy, fy সমান কত, টুয়াইস y না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 3, তার মানে 20, ফ্যাক্টরিয়াল 5 ইনটু ফ্যাক্টরিয়াল 5 এর ফ্যাক্টরিয়াল 20 সাথে এখানে 2 গুণ হবে, তাহলে হবে 40 y টু দি পাওয়ার 7 মাইনাস y টু দি পাওয়ার 9, ঠিক আছে না? ঠিক আছে, বলো। জি স্যার। এটা তো তুমি বের করছো পিডিএফ, কিন্তু তোমার তো এভারেজ এখন আসে না, তাহলে এভারেজ ফাইন্ড আউট করতে হবে না? জি স্যার। তাহলে চলো এভারেজটা ফাইন্ড আউট করি। এভারেজের জন্য ফর্মুলা কি বলছিলাম, এখানে মিউ আর বলতে মিউ ফোর ওয়াই, আমরা জানি না এভারেজটা কত, বি কেয়ারফুল, ভ্যালু বসানোর চেষ্টা করবা না, ইন্টিগ্রাল করে ভ্যালু বেরোবে, ওয়াই G4Y GY, ইন্টিগ্রাল এটা, আর যদি এখানে 3 থাকে G3, এখানে 2 থাকলে G2, ঠিক আছে? তাহলে এখন দেখো 40 ওখানে কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসি, 0 টু 1 y টু পাওয়ার 7 ছিল, এটা y টু পাওয়ার 8 হয়ে যাবে না, মাইনাস y টু পাওয়ার 9, সরি 10 dy। তো আশা করি ইন্টিগ্রেট তোমরা করতে পারবা। 40 y টু পাওয়ার 9/9 মাইনাস y টু পাওয়ার 11/11, লিমিট 0 টু 1। তো এখানে আর তেমন কঠিন কিছু নাই, দাগের সাথে লেগে যাচ্ছে। তাহলে 40 1/9 মাইনাস 1/11, আফটার ক্যালকুলেশন আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 80/99, ঠিক আছে? এখন তোমাকে আবার দেখতে হবে এই ভ্যালুটা গিভেন লিমিটের মধ্যে আছে কিনা। তো 80 ডিভাইড বাই 99 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.808। তো 808টা আমার 0 থেকে 1 এর মধ্যে আছে না, আছে কিনা? যদি না থাকে তাহলে অবশ্যই তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে। এখান থেকে আমরা আসলে কি কনক্লুশন ড্র করতে পারি? কনক্লুশন হচ্ছে অন এভারেজ 5টার মধ্যে 4টা এই ভ্যালু থেকে ছোট হয়। অন এভারেজ কি 5টা ভ্যালুর মধ্যে 4টা ভ্যালু কি এটা থেকে ছোট হয়। ওকে,
তাহলে এই এই যে এইরকম ম্যাথে এই পর্যন্ত আসতে পারে। জাস্ট এখানে তোমার হয়তো ডাটা ভ্যালু 5 এর জায়গায় 6 আসতে পারে, 4 আসতে পারে, মানে n এর ভ্যালু। আবার তোমার y এর জায়গায় হয়তো r এর জায়গায় হয়তো 3 এর জায়গায় 2 4, সরি 4 এর জায়গায় 3 2 হতে পারে, বা আমার fy যেটা লিখছে 2y এর জায়গায় হয়তো 4y হতে পারে। সামহাউ এবারে ডিফাইন করা হবে, কিন্তু প্রসেস এই একটাই। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে বইটা আবার ব্যাক করি। তো দেখো আমি কত সহজে ম্যাথটা করে ফেলেছিলাম, আর এখানে দেখো কত ঝামেলা করে করছে। রেজাল্ট কিন্তু সেম আসছে, আসছে না? সেম কিনা? ঠিক আছে, তো এত কষ্ট করার দরকার নাই। আমরা এই যে দেখো রেজাল্ট কিন্তু সেম, 0.0165, সেম রেজাল্ট। এত কষ্ট করবা না, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে ফর্মুলা ফেলে দিবা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখো এই যে আমি যেটা বের করছিলাম GY G4Y, দেখছো? ইন্টিগ্রাল করে এটা পাইছো না? জি স্যার। তো একইভাবে তোমরা এগুলো ট্রাই করবা, G1 G2 G3 G4 G5 এগুলোর জন্য ট্রাই করবা। আর ওখানে যেরকম ক্যাপিটাল G4 ছিল, G4 এর জায়গায় তোমার G3 G5 এগুলো ট্রাই করবা। G1 হলে অনেক বেশি ভ্যালু হবে, অতগুলো আমরা দিব না। ঠিক আছে, এগুলো একটু ট্রাই করে দেখো যে রেজাল্টগুলো ম্যাচ করে কিনা। ওকে, যেমন জি আমি স্যার। তোমাদেরকে দেখাই, এ রিলেটেড তোমাদের কিন্তু এক্সারসাইজ আছে। এক্সারসাইজে দেখো, এই দেখো এক্সারসাইজ নাম্বার নাম্বার 4 দেখো। আমাদের এক্সাম্পলে বলতেছে ওই যে আমরা যে এক্সাম্পলটা করে আসছি সেখানে n = 6 নিতে বলতেছে, r = 3 নিতে বলতেছে। তাহলে বাকি সবকিছু ঠিক আছে, শুধু চেঞ্জ হবে কি n = 6 এবং r = 3। ঠিক আছে, তোমরা আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, তার মানে স্যার ওইখানে স্যার এফএক্স আর ওয়াই নট সেম থাকবে। হ্যাঁ, ওগুলা সেম থাকবে, জি স্যার। বাকিগুলো সেম থাকবে। আর 5 এ আসো, 5 এ কি বলতেছে? 5 এ ওখানের মধ্যে এখন y8 পর্যন্ত যাইতে বলতেছে। এখন তাহলে ভ্যালু কয়টা? n = কত হয়ে যাচ্ছে? 8। 8 8 স্যার। হয়ে যাচ্ছে। বাকিগুলো ঠিক আছে। তোমাকে এখন এখানে যেটা বলতেছে 17% এটা, তারপর সেখান থেকে y27.5, তার মানে ভ্যালু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। 8 ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন ফ্রম কন্টিনিউয়াস। ও, এখানে আবার আপার লিমিট বের করার বিষয় আছে, তাহলে এই 5 দেওয়া যাবে না, কারণ 5 আমাদের এক্সামের সাথে ম্যাচ করে না। এখানে কোনটা ম্যাচ করে দেখি আমি। আচ্ছা, এখানে এই ম্যাথটা একটু দেখো। এখানে যেটা হচ্ছে এই ম্যাথে 5টাই ভ্যালু আছে, 5 ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন, তবে এখানে এফএক্স টা চেঞ্জ হচ্ছে, বাকিগুলো তোমার অ্যাজ ইউজুয়াল। এফএক্স এখন কি হবে? এফএক্স টা কি হবে? টুয়াইস ওয়াই নয়, এফএক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তোমাকে এখন যেটা করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, ক্যালকুলেশনটা একটু মডিফাইড হবে। সেটা হচ্ছে, আমি এটার জন্য তোমাদেরকে একটু দেখাই। এখানে এখন তুমি এফএক্স টা কনসিডার করবে এরকম, নাম্বার 3 এর জন্য বলছি, যে fx = 1/3 e⁻ x/3। তাহলে fy কত হবে বলো তো? 1/3 e⁻ কত? y/3। y/3। আচ্ছা, আর fx তো আমরা জানি, সেটা কি 1 - e⁻ x/3 না?
তাহলে এফ ওয়াই কত হবে? হুম, স্যার একই হবে, শুধু y হবে। জাস্ট ফাংশনটা ওয়াই স্কোয়ার জায়গায় এই বিষয়গুলো আসবে আর কি, একটু একটু চেঞ্জ হয়ে যাবে। তো প্রথম যেটা তোমার বলছো স্যাম্পল মিন বের করতে হবে, আমি একটু একটু তোমাদেরকে এখানে হিন্টস দিয়ে দিচ্ছি নাম্বার 3 এর জন্য। তোমার এই পার্টে যেটা বলছো ফাইন্ড দা স্যাম্পল মিডিয়ান, স্যাম্পল মিডিয়ান বলতে তোমার যেটা বোঝায় মিডিয়ার ফর্মুলাটা কি? এখানের মধ্যে find the PDF of the sample Y3। আচ্ছা, PDF Y3 বলতে তোমাকে যেটা বের করতে বলছে, এতে তোমার কাছে আসলে চাওয়া হচ্ছে PDF তো G3Y, কি চাচ্ছে তোমার কাছে? G3Y G3Y, কারণ PDF চেয়েছে, ঠিক আছে? G3Y। আচ্ছা, আমি এটা Y লিখলাম কেন, এটা G3 হবে, G3Y। আচ্ছা, এরপর কি চেয়েছে তোমার কাছে বলো তো? বিতে চাচ্ছে কম্পিউট দ্য প্রবাবিলিটি y4 লেস দেন 5, দ্যাট ইজ তোমার কাছে চেয়েছে যে p অফ y4 লেস দেন 5, দ্যাট ইজ তারা তোমার কাছে চাচ্ছে যে g4 5। জাস্ট d4টা বের করে ওখানে কি করবা, x ইকুয়াল টু 5 বসে দেবো। 5 বসাই দিবা। আর সি তোমার কাছে যেটা চাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি কি একটু সাজাই লিখি যে y1 গ্রেটার দেন 1, তার মানে এটা মানে কি 1 মাইনাস গ্রেটার দেন হলে এরকম হয় না, g1 1। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই মনে করো যে হিন্টস গুলো নিয়ে তোমরা 3-4 করতে পারবা না? জি স্যার, পারবো স্যার। তাহলে 3-4টা তোমরা নিজেরা করে নিবা। ইভেন এই ক্যালকুলেশন দেখানো লাগবে না, এটা সরাসরি ইউজ করতে পারবা, কারণ এটা আমরা অলরেডি জানি যে fx টা এরকম হয়। ঠিক আছে? সো 3-4 হোমওয়ার্ক। তাহলে 1-2 কই গেল? 1-2 এর জন্য আমাদের আরো কিছু ম্যাথ আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো 3-4 কিভাবে করতে হবে? জি স্যার। ওকে, চলো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে এক্সাম্পলটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল পজিশন ফাইন্ড আউট করতে বলা হয়। পজিশন মানে হচ্ছে যে মিডিয়ানটা কত, বা মিডিয়ান মানে হচ্ছে মধ্যবিন্দু। মিডিয়ান মানে কি? স্যার মধ্যবিন্দু। মধ্যবিন্দু। তো সবার আগে তোমার দেখতে হবে এখানে ডাটা ভ্যালু কয়টা। ডাটা ভ্যালু যদি n হয়, n যদি ইভেন হয়, তাহলে ইভেন হলে মধ্যবিন্দু কিন্তু দুইটা। ইভেন হলে মধ্যবিন্দু কয়টা? দুইটা হবে। দুইটা। তখন এটা মধ্যবিন্দু তোমাকে যদি বের করতে বলা হয় দা মিডিয়ান, এটা মানে এস্টিমেটেড মিডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে y টু দি পাওয়ার n/2 প্লাস y টু দি পাওয়ার n/2 প্লাস 1 তম ভ্যালু, এদের এভারেজ। আর যদি n যদি অড হয় তাহলে মিডিয়ান তো একটাই। কয়টা মিডিয়ান? তাহলে এটা হচ্ছে y n প্লাস 1/2 এই ভ্যালুটা। বুঝতে পেরেছো? জি স্যার। এই ছাড়া অন্য কোনো ভ্যালু যদি তোমাকে বের করতে বলে, কোনো একটা পজিশন যদি বের করতে বলে, এখন পজিশন হতে পারে তোমার তোমার কোয়ার্টাইল বের করতে বলতে পারে। কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থাংশ। যেমন ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25%, সেকেন্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 50%, থার্ড কোয়ার্টাইল মানে 75%, আর ফোর্থ কোয়ার্টাইল 100%। ওটা লাগে না, 100% মানে হচ্ছে লাস্ট ভ্যালু, তাই না? লাস্ট ভ্যালু আমাদের লাগবে না। সিমিলারলি আর হচ্ছে ডেসাইল। ডেসাইল মানে হচ্ছে দশমাংশ। তো ফার্স্ট ডেসাইল মানে প্রথম দশমাংশ, তারপরে দ্বিতীয়াংশ, সেকেন্ড ডেসাইল মানে 20%, থার্ড ডেসাইল মানে তৃতীয় শতাংশ, এভাবে নাইন্থ ডেসাইল মানে 90%, 10th ডেসাইল মানে কত শতাংশ? 100%। ওটা কি দরকার আছে বের করা? না না স্যার। স্যার।
কেন দরকার নাই বলো তো একটু। স্যার 100% 1 হয় না, 100% লাস্ট ভ্যালুটা হবে, লাস্ট ভ্যালু। লাস্ট ভ্যালু। তোমাকে ভ্যালুগুলো আমরা দিয়ে দিব, তুমি জাস্ট ওগুলোকে তোমার লোয়ার লিমিট মানে ছোট থেকে বড় মধ্যে সাজাবা, তারপরে 100% মানে লাস্ট ভ্যালুটা, ঠিক আছে। সিমিলারলি পার্সেন্টাইল মানে হচ্ছে শতাংশ, পার্সেন্টাইল। তাহলে 1% 2% তোমার বের করতে হবে। এখন এই ভ্যালুগুলো বের করার জন্য আগে লোকেশন বের করতে হবে, লোকেশন বের করার পরে তোমাকে এগুলো ফাইন্ড আউট করতে হবে। এখন লোকেশন গুলো কিভাবে তুমি ফাইন্ড আউট করবা, যেমন কিউআই লোকেশন যদি তুমি বের করতে যাও, প্রথমে তোমাকে ফরম্যাট অ্যাপ্লাই করে লোকেশনটাকে বের করতে হবে, তারপর সেটা ভ্যালু বের করতে হবে। কিউআই এটা লোকেশন হচ্ছে এরকম n+1, যেহেতু আইতম কোয়ার্টাইল, তাহলে আই গুণ হবে এর সাথে ডিভাইড বাই, যেহেতু কোয়ার্টাইল 4, এখানে n+1 কারণ হচ্ছে ইনিশিয়ালি আমরা 1 থেকে শুরু করি, এজন্য এখানে n+1 ইউজ হচ্ছে, ঠিক আছে। ইউজুয়ালি তো অরিজিন থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কত থেকে শুরু করি, 1 থেকে না, জি স্যার। এই জন্য এখানে 1 যোগ হয়ে যাবে। তো তুমি এই যে এখানে এই ভ্যালুটা খুঁজে পাওয়ার পরে তোমার এই লোকেশনটা যখন তুমি খুঁজে পাবা, তখন তোমাকে ভ্যালুটা বের করতে হবে, সেটা হচ্ছে y n+1 ইন্টু i/4। এখন দেখবা সেটা কোথায় আছে। সিমিলারলি তো তোমাকে ডেসাইল বের করতে বলে, তুমি যে প্রথমে তার লোকেশন বের করবা, ডিআই লোকেশন হচ্ছে, আইডিয়া করো তো কি লিখবো, So into I divided by 10. গুড। তারপরে সেই ভ্যালুটা তোমাদের ডেসাইলের ভ্যালুটা হচ্ছে y⁻y n+1 ইন্টু i/10। সিমিলারলি পার্সেন্টাইল সেটা দেখা দরকার আছে, 100 দিয়ে ভাগ আর কি, ওকে। জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা কিছু জিনিস দেখি, এগুলো বুঝতে পারে ম্যাথটা খুবই ইজি, ঠিক আছে। যেমন এখানে বলতেছে দেখো, let x equal to the weight of soap of 100 গ্রাম বোতল, মানে 100 গ্রাম বোতল মধ্যে তোমার লিকুইড সোপ আছে। তো 100 গ্রাম বোতল বললো, বোতল ওয়েট একটু বেশি হবে, তো বোতল ওয়েট কত হতে পারে, এটা 12টা ডাটা তারা মেজার করছে। কয়টা ডাটা মেজার করছে, 12টা। এবং তারা এটা অলরেডি অর্ডার করে ফেলছে। তবে পরীক্ষাতে আমরা তোমাকে অর্ডার দেব না, নন অর্ডার, তোমাকে অর্ডার করে নিতে হবে। তোমাকে কি করে নিতে হবে, অর্ডার করে নিতে হবে। তাহলে 12টা যেহেতু বলছে ইভেন নাম্বার, প্রথমে m is even, তাহলে মিডিয়ান হবে 6 and 7 ভ্যালু। এটা হচ্ছে 6 ভ্যালু, এটা হচ্ছে কত ভ্যালু, 7 ভ্যালু। এই দুটো এভারেজ, দেখো এভারেজ কত আসছে, এরপরে তোমাকে বলছে লোকেশন হলো 25%, 25% মানে কিন্তু ফার্স্ট কোয়ার্টাইল, 25% মানে কত, ফার্স্ট কোয়ার্টাইল। আর এখানে তোমার i/4 মানে হচ্ছে 1/4 ইকুয়াল টু 0.25 না, জি স্যার। ইকুয়াল টু কত আসছে এখানে, 3.25। এখন 3.25 ভ্যালু তুমি কিভাবে বের করবা, 3.25 ভ্যালুটা অবশ্যই থার্ড ভ্যালু আর ফোর্থ ভ্যালু মাঝখানে আছে, তাই না। এটা একটু বোঝার চেষ্টা করো, কোথায় আছে, থার্ড ভ্যালু আর ফোর্থ ভ্যালু মাঝখানে আছে না, মাঝামাঝি না, মানে মাঝখানে আর কি কোথাও। জি স্যার। তাহলে থার্ড ভ্যালু তোমাকে নিতে হবে, আর ফোর্থ ভ্যালু আর থার্ড ভ্যালুর ডিফারেন্সে এই তোমার মনে করো যে ভগ্নাংশটা নিতে হবে। ভগ্নাংশ কত, 0.25 না, জি স্যার। ঠিক আছে। কখনো ভুলেও এটা লিখবা না যে y3 মাইনাস y4, কারণ y4 অলওয়েজ গ্রেটার দ্যান y3, বুঝতে পারতেছো। জি স্যার। স্যার আবার বলি, এই যে হোল নাম্বার যেটা, এটা y এর সাথে আসবে, আর যে দশমিক অংশ যেটা, এটা হবে যেটা আগে লিখছো তার সাথে পরেরটার ব্যবধানের সাথে। স্যার বলো, স্যার the location of the 25th quartile percentile স্যার এই স্যার 25% মানে 25%, তো 25% মানে 4 ভাগের 1 ভাগ না, তো ফার্স্ট কোয়ার্টাইল না, জি স্যার লাইক
75% আর 75%, 75% মানে কি থার্ড কোয়ার্টাইল না? জি স্যার, জি স্যার। এখন এটা পজিশনটা তুমি কিভাবে বের করবা? পজিশনটা আগে আমরা একটু বের করার চেষ্টা করি। পজিশনটা হচ্ছে n হচ্ছে 12 প্লাস 1, 75% তো, তাহলে ইনটু 0.25, সরি 75, কত আসে দেখো তো, তুমি ক্যালকুলেট দেখবা, এটা 9.25 আসবে, সরি 9.75, কত আসবে? জি স্যার, 9.75। তাহলে 9.75 নবম ভ্যালু নিতে হবে, নবম আর দশমের ডিফারেন্সে কত পার্সেন্ট নিতে হবে? 75, মানে 0.75। ঠিক আছে, দেখো ওটাই করছে। এরপর বলছে 60th পার্সেন্টাইল, মানে 60th পার্সেন্টাইল মানে কি? অনেক সময় 60th পার্সেন্টাইল, আচ্ছা 16th পার্সেন্টাইল 6th ডেসাইল এক কথা না? জি স্যার। এটা একটু মনে রাখবা। যেমন মনে করো মিডিয়ান, মিডিয়ান মানে 50%, আবার 50th পার্সেন্টাইলও কিন্তু মিডিয়ান, আবার সেকেন্ড কোয়ার্টাইলও মিডিয়ান না? একটু খেয়াল করো, মিডিয়ান মানে 50%, 50th পার্সেন্টাইল মানে 50%, 5th ডেসাইল মানে 50%। জি স্যার, তাহলে যাই বলো কেন রেজাল্ট সেম না? জি স্যার, জি স্যার। এখানে দেখো 60th পার্সেন্টাইল বলছে, তাই অনেক সময় 6 ডেসাইল বলতে পারি। তাহলে 12 প্লাস 1 ইন্টু 0.60, 7.8, তাহলে 7 ভ্যালু। আমি অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই না, তোমার ঝামেলা যায়ও না, আমি যা লিখি এটা লিখো, y7, আমরা সবসময় একই ফর্মুলা শিখবো, অনেকগুলো ফর্মুলা শিখতে গেলে ঝামেলা। 0.8 ইন্টু ডিফারেন্স অফ কত, y8 মাইনাস y7 না? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, একই ফর্মুলা অ্যাপ্লাই করো, বারবার অ্যাপ্লাই করার দরকার নাই। লাইক আমি যদি তোমাকে কখনো বলি যে সেকেন্ড ডেসিমাল বের করো, আমরা তো এইভাবে লিখি, সেকেন্ড ডেসিমাল মানে d2, সেকেন্ড ডেসিমাল মানে কত? D2, d2। আমরা তাহলে এখানের মধ্যে আমরা প্রথমটা লোকেশন খুঁজে বের করবো, লোকেশন বের করবো না? তাহলে 12 প্লাস 1, লোকেশন হবে কত? সেকেন্ড ডেসিমালের জন্য কত, 0.2 না? 0.2, আচ্ছা 0.2, তাহলে কত আসে? মানে 2.6 আসে না? জি স্যার, 2.6। তাহলে আমাদের এখানের মধ্যে এখন আমাদের যেটা করতে হবে যে এটা ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, যে ওরা যেভাবে লিখে আমরা সেভাবে লিখবো, কারণ আমরা ভিন্নভাবে লিখতে চাচ্ছি না। যে এস্টিমেটেড d2টা হচ্ছে তোমার তাহলে y2, তারপর হচ্ছে 0.6 অফ কত বলো তো আমাকে, হেল্প মি, বলো কত হবে? 0.6 অফ কত? এরকম না? জি স্যার, এভাবে তোমাকে আমি যদি সেকেন্ড কোয়ার্টার বের করতে বলি, সে Q2, সেকেন্ড কোয়ার্টার মানে কিন্তু মিডিয়ান, তাই না? 50%, 50%, মিডিয়ান তো অলরেডি আমরা জানি। তবে সেকেন্ড কোয়ার্টার, কোয়ার্টার বলে কোয়ার্টারের ফর্মুলায় অ্যাপ্লাই করবা। সেকেন্ড কোয়ার্টার মানে 50%, ওই যে 0.2 দেয় 0.5 দিয়ে তারপর এইভাবে বের করে ফেলবা, পারবা না? জি স্যার, আচ্ছা, এখানে যেটা বলে নাই কিন্তু আমরা পরীক্ষায় বলি, বলো তো এখানে রেঞ্জ কত? রেঞ্জ কত? লেট আস ফাইন্ড রেঞ্জ। হোয়াট ইজ দ্য রেঞ্জ? গত ক্লাসে করাইছিলাম, বলো। লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু, কে বলছো? মনে আছে? জি স্যার, মনে হয়েছে স্যার। রেঞ্জ মানে কি লাস্ট ভ্যালু মাইনাস 5 হলো। মাইনাস ফার্স্ট ভ্যালু। ক্যালকুলেশন তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। এরপর হচ্ছে সেমি রেঞ্জ, আর একটা জিনিস করাইছিলাম, সেমি রেঞ্জ। সেমি রেঞ্জটা কি?
হাফ অফ কত? সেমিনার যাবে হাফ অফ স্যার এটা না, জি স্যার তারপর তারপর মড কি বলছিলাম বলো তো? একটা ভ্যালু সর্বোচ্চ যেটা ভ্যালু স্যার না, একটা ভ্যালু কোনো ভ্যালু তো ওভারল্যাপ করে, ওভারল্যাপিং ভ্যালু আছে কিনা, থাকলে সেটা কত? আমার এখানে ওভারল্যাপিং কোনো ভ্যালু নাই, আছে? ওভারল্যাপিং কোনো ভ্যালু আছে? না স্যার। তাহলে কি লিখবা? mod doesn't exist, mod doesn't কি লিখবা? নো ভ্যালু স্যার এক্সিস্ট। অনেকে এটা না লিখে কি কি সব লেখার চেষ্টা করে, mod equal to 0, mod equal to 0 আবার কেমনে হয়? নাই তো নাই, ঠিক আছে? কেউ যদি একাধিকবার থাকে সেটা মড, আর যদি মনে করে একাধিক কয়েকটা থাকে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা মড। ইভেন যদি মনে করো দুইটা ভ্যালু সবচেয়ে বেশি বার থাকে তাহলে মড দুইটা, ঠিক আছে? জি স্যার। তাহলে এই এক্সারসাইজ, এই এক্সাম্পল রিলেটেড এখানে কিন্তু আমি অনেক কিছু দেখাইছি, জি স্যার কোয়ার্টাইল মিডিয়ান দেখাইছি, কোয়ার্টাইল পার্সেন্টাইল ডেসাইল দেখাইছি, তারপরে রেঞ্জ সেমি রেঞ্জ মড দেখাইছি, তাই না? এই রিলেটেড তোমরা দুটো এক্সারসাইজ করবা, সেটা হচ্ছে জি স্যার নাম্বার 3 1 and 2। নাম্বার 1 এ দেখো কি 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 চাচ্ছে, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আমার 1 এ বলতেছে সাম বায়োলজি, এগুলো এত হিসাব করার দরকার নেই, ডাটাগুলো দেওয়া হয়েছে, এগুলো অর্ডার স্ট্যাটিস্টিক্স করতে হবে। তোমরা এগুলো অর্ডার সাজাইতে পারবা না? জি স্যার। তারপর 80 পার্সেন্টাইল, 80 পার্সেন্টাইল কি? P80। আমরা অনেক সময় এটাকে এভাবে না লিখে আমরা বলি ফাইন্ড P80। কি বলি? ফাইন্ড P80। আলটিমেটলি সেম কথা না? ঠিক আছে, এখানে n কত? n হচ্ছে 39, 29 না 39, n ইকুয়াল হচ্ছে 39, ঠিক আছে? তাহলে প্রথম লোকেশন বের করবা, তারপর ওখান থেকে হিসাব করে, তবে সবার আগে অর্ডার অর্ডার করতে হবে, অর্ডার না করলে তুমি n পাচ্ছ না। এগুলা কিন্তু এখন x, এগুলো এখন কি x না? তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসবে না, আমাদেরকে এগুলাকে কনভার্ট করতে হবে কিসে? y তে। অ্যাসেন্ডিং অর্ডারে করবা, যদি স্পেশাল কোনো কেস না থাকে এটা অলওয়েজ অ্যাসেন্ডিং অর্ডার হবে, ঠিক আছে? তাও P8 বের করবা, এরপর বলছে ফার্স্ট এন্ড থার্ড কোয়ার্টাইল, দ্যাট মিন্স Q1 বের করতে বলতেছে, Q3 বের করতে বলতেছে, এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার আচ্ছা, নেক্সট লাস্ট ম্যাথ, এটাও সেম ম্যাথ, এগুলো অর্ডার স্ট্যাটিস্টিক্স আছে। এই যে লেটস x equal to the force vital capacity, the volume of the air a person can expel from his or her lungs, অর্থাৎ কি পরিমাণ বাতাস মানে শ্বাস প্রশ্বাস হয় আর কি। তো এখানে 17 অবজারভেশনস, তাহলে n equal to কত? 17। 17 দেওয়া আছে, সেগুলো অর্ডার স্ট্যাটিস্টিক্স করতে হবে। অর্ডার স্ট্যাটিস্টিক্স কি করা আছে কিনা? করাই আছে, ঠিক আছে? এখন এখানে একটা মজার বিষয় দেখো, তিনটাই সেম না? Yes sir. Mod 3. y1 y2 y3 y4 y5 y6 y7 y8 y9 y10 y11 y12 y13, তিনটা সেম। তাহলে এটা তিনবার আছে, এটা কি মড না? জি স্যার। Mod এটাই 3. মড। তাহলে এখানের মধ্যে এই কাজগুলো করবা, মিডিয়ান ফাইন্ড আউট করতে হবে, ফার্স্ট কোয়ার্টাইল ফাইন্ড আউট করতে হবে, এন্ড থার্ড কোয়ার্টাইল ফাইন্ড আউট করতে হবে, সব পার্সেন্টাইল ফাইন্ড আউট করতে হবে। আর আমি আমার কোশ্চেনে হয়তো মড থাকলেও থাকতে পারে, মানে যা যা বের করা যায় আমি সবই বলবো। এখানে অর্ডার করে দেওয়া আছে, আমি কিন্তু অর্ডার করে দিব না, তোমাদের অর্ডার করতে হবে, এটা অগ্রিম বলে দিলাম, আমি অর্ডার করে দিব না। ক্লিয়ার? জি স্যার।
জি স্যার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যদি অনেকগুলা ভ্যালু যদি সেম হয় তাহলে এটা পাশাপাশি বসে যাবে, তাই না? অনেকে ভুল করে করে কি সবগুলা একবার বসায়, নো, এগুলা পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, জি বুঝতে স্যার। পেরেছো? এর সাথে এই চ্যাপ্টার শেষ। এখন আমরা সামারি করবো এই চ্যাপ্টার আমরা কি করেছি। এই চ্যাপ্টার আমরা অর্ডার স্ট্যাটিস্টিক করা পড়েছি, সেটা বিভিন্ন পজিশন গুলো ফাইন্ড আউট করা পড়েছি, এই যে কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল, মিডিয়ান, তাই না? তারপরে মডও দেখেছি যে এটা কোনোটা একাধিকবার আছে কিনা। এরপর আমরা অর্ডার স্ট্যাটিস্টিক্স এর পিডিএফ দেখেছি, সেখান থেকে তার প্রবাবিলিটি এবং অ্যাভারেজ ভ্যালু, দ্যাট ইজ মিন ভ্যালু ফাইন্ড আউট করেছি, এই যে মিন ভ্যালুটা আর কি, তাই না? জি তাহলে এখানে এক্সাম্পল 1 থেকে 4, এক্সারসাইজও কত? স্যার 1 থেকে 1 4। ওকে, নেক্সট চলো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ করবে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন? মেহেদি বলো তো, তোমার কি মনে হয় ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা কি? মেহেদি বলো, তোমার কি মনে হয় ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা কি হতে পারে? স্যার ল্যামডা। আচ্ছা, আমি ম্যাথ বাদ দিয়ে আমি জাস্ট একটা কথা বলি। যেমন মনে করো তুমি যে ল্যামডা বলেছো, ল্যামডা দিয়ে আমরা শুরু করি। সাপোজ আমি একটা ডিস্ট্রিবিউশন নিলাম, পয়সন ডিস্ট্রিবিউশন ল্যামডা আমাদের একটা কি প্যারামিটার না? কি বলো? ল্যামডা একটা প্যারামিটার, রাইট মেহেদি? জি স্যার। আচ্ছা, এই প্যারামিটারটাকে আমরা বলছি যে মিন অফ দা ডিস্ট্রিবিউশন, রাইট? জি স্যার। এটা তো আমরা বলে আসছি, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা যে মিনই হবে আমরা কিভাবে বুঝলাম? এটা তো অন্য কিছু হতে পারে, বাট এটা মিন, এবং সেটা যে অবশ্যই মিন সেটা আমরা যেভাবে মেজার করি এটাই হচ্ছে আসলে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। অর্থাৎ যদি কখনো কোন একটা ডিস্ট্রিবিউশন দেওয়া হয়, এখানে যদি কিছু প্যারামিটার, এক বা একাধিক প্যারামিটার থাকে, নট নেসেসারি যে একটাই প্যারামিটার থাকতে হবে, একাধিক প্যারামিটারও থাকতে পারে, সেই প্যারামিটার আসলে আমরা যে ধরি এটা মিন, এটা ভ্যারিয়েন্স, রিয়েলি এটা কি, এটা এস্টিমেট করার চেয়ে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। এখন এই ওয়ার্ড গুলোর ফিজিক্যাল মিনিং আছে, যে কেন আমরা ম্যাক্সিমাম বলতেছি, কেন লাইকলিহুড বলতেছি, কেন এস্টিমেশন বলতেছি। প্রথম হচ্ছে এস্টিমেট করার কারণ হচ্ছে আমরা এটা স্যাম্পলিং এর মাধ্যমে ফাইন্ড আউট করি, এটা থিওরিটিক্যালি নয়, আমরা স্যাম্পলিং এর মাধ্যমে ফাইন্ড আউট করি, এই জন্য এটা এস্টিমেশন। আর লাইকলিহুড মানে হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি ম্যাচ করে। অ্যাকচুয়ালি কোন একটা প্যারামিটারের অনেক ধরনের ভ্যালু থাকতে পারে, অনেক কিছুই হতে পারে, যার মধ্যে আমরা এস্টিমেট করে দেখব, স্ট্যাটিস্টিক্যালি আমরা একটা অ্যাপ্রোচে দেখব যে কোনটা ম্যাক্সিমাম ম্যাচ করে। ঠিক আছে, এই ম্যাচটাকে বলা হচ্ছে লাইকলিহুড। সো যেহেতু এস্টিমেশন হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং এর জন্য কোন একটা প্যারামিটার ভ্যালু ফাইন্ড আউট করতে, এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। বুঝতে পারছো? প্লিজ। তো এটা কিভাবে করবা? যেহেতু আমরা বলেই দিচ্ছি যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এস্টিমেশন যদি বলি শুধুমাত্র একটা স্যাম্পল থেকে যদি আমি কোন একটা ডাটা নিয়ে রেজাল্টটা দিয়ে দিই, এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। যার কারণে আমরা যেটা করি, আমরা অনেকগুলো স্যাম্পল নিই এবং প্রত্যেকটা স্যাম্পল থেকে
আমরা একটা করে অবজারভেশন বা একটা করে ডাটা কালেক্ট করি। সে কালেক্টেড ডাটাগুলো নিয়ে আমরা একটা ফাংশন ডিফাইন করি। আমি একটু পরে দেখাবো ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়। সে ডিফাইনিং ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের এস্টিমেটেড ভ্যালু। ঠিক আছে, আমরা যে ফাংশনটা ডিফাইন করব তার ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাওয়া যাবে, ওই ফাংশনটা যে পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। বুঝতে পারতেছো? জি স্যার। আর ম্যাক্সিমাইজ করার জন্য আমরা ক্যালকুলাসের ওই যে মিনিমাম ম্যাক্সিমামের আমাদের ফর্মুলা আছে না, যে ম্যাক্সিমামের জন্য হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 এবং সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, জানা আছে না এটা? এই প্রসেসটা অ্যাপ্লাই করব। তো এখানে ম্যাথমেটিক্যালি কিছু কাজকর্ম আমাদের আছে, আমরা যাবো সেগুলোতে। এই কথাগুলো এখানে বলা হচ্ছে, তোমরা একটু পেজ নাম্বার 256 and 257 পড়বা। আমি গত ক্লাসে বলছিলাম যে বেসিকটা পড়ো, কিন্তু একজনও পড়ে নাই, ভেরি আনফরচুনেট। আজকে যদি এটা দেখি নেক্সট ক্লাসে নেগেটিভ মার্কিং করব। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করি। আমি ব্যাপারটা করে দিব, জাস্ট এখান থেকে বই থেকে আগে বুঝাই দিচ্ছি। এখানে প্রথমে বলতেছে যে B1P মানে হচ্ছে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর ওয়ান ট্রায়াল, সিঙ্গেল ট্রায়াল। আর সিঙ্গেল ট্রায়াল হলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে বার্নৌলি ট্রায়াল বলে। সিঙ্গেল ট্রায়াল গুলোকে কি বলা যায়? কি বলা যায়? মার্গুলাস ট্রায়াল। বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি এক নাম, বার্নৌলি। এনিওয়ে, এটা ডিস্ট্রিবিউশন ফর্ম হচ্ছে এরকম। সাধারণত আমাদের NC(x) থাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, কিন্তু তুমি যদি n = 1 বসাও তাহলে x এর ভ্যালু 0 এবং 1 এর বাইরে যেতে পারবে না। দেখছো 0 এবং 1, ঠিক আছে? আর তুমি যদি n = 1 বসাও, 1c 1 1 তো শুধু শুধু ওটা লিখতে হয় না, এজন্য অনলি p⁻x, আর আমাদের q মানে 1 - p⁻1 - x। সাধারণত এখানে q হয়, কিন্তু আমরা যত প্যারামিটার কমাবো আমার হিসাবটা তত সহজ হবে। প্যারামিটার যত কমাবো হিসাবটা তত সহজ হবে না? জি স্যার। এই জন্যই আমরা করতেছি কি এখানে q কে 1 - p লিখে দিচ্ছি। ওকে, তো এরপরে বিষয়টা হচ্ছে আমি এখানের মধ্যে একটা স্যাম্পল স্পেস নিচ্ছি। এই যে অনেকগুলো স্যাম্পল নিলাম, অনেকগুলো স্যাম্পল হচ্ছে x1 x2 xn, এগুলো হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল স্পেসকে এভাবে ডিফাইন করা হয়। যদিও আমরা এত কিছু পরীক্ষার সময় লিখবো না, আমরা সরাসরি ফাংশনটা লিখে দিব, কিন্তু বেসিকটা একটু জেনে নেওয়া ভালো। তখন এই প্রত্যেকটা স্যাম্পল ক্যাপিটাল এক্স গুলো হচ্ছে স্যাম্পল, আর সেগুলো ইনপুট গুলো হচ্ছে স্মল এক্স। আমার সাথে বলো, ক্যাপিটাল গুলো হচ্ছে স্যাম্পল আর স্মল গুলা কি? স্মল এক্স। সেগুলো কি? ইনপুট। কি এগুলা? ইনপুট। ইনপুট। কারণ তোমাকে আমি বললাম যে তুমি এই কলমটা নাও, সে কলমে কালি আছে, কিন্তু তোমাকে তাকে লিখতে হবে, লিখতে হবে না? জি স্যার। এক্সটা যদি কলম, ক্যাপিটাল এক্স যদি কলম হয়, স্মল এক্স হচ্ছে তার লেখা। দ্যাট মিন্স স্যাম্পল থেকে আমরা ডাটা যখন ইনক্লুড করব, ডাটা যখন আমরা রিড করব, তখন স্মল এক্স হবে। তোমার কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করো না, তারপর ভেরিয়েবল ইনপুট দাও না? জি স্যার। আচ্ছা, এইভাবে এরপরে আমরা কি করব? তাহলে এখানের মধ্যে x1 এর জন্য আমরা একবার পাবো, x2 এর জন্য একটা পাবো, x3 এর জন্য পাবো, এভাবে n সংখ্যক যদি xn এর জন্য পাবো, সবগুলোকে আমি গুণ আকারে লিখতে পারি। সবগুলো কি লিখতে পারি? গুণ আকারে লিখতে পারি। আর এই নোটেশনটা হচ্ছে গুণের নোটেশন। i = 1 থেকে n যেগুলো আছে এগুলা করে গুণ বলা হয়, ঠিক আছে? আর এইটাকে পরবর্তীতে ডিফাইন করা হয় l দ্বারা। এটা কি দ্বারা ডিফাইন করা হয়? l দ্বারা। তাহলে তুমি কি করবা? এখানে x এর বিভিন্ন ভ্যালুগুলো বসাবা, x এর ভ্যালু x1 থেকে xn পর্যন্ত। দ্যাট এই যে দেখো xi লিখছে i = 1 থেকে n, আর লিখলে এখানে যে ফাংশনটা পাবা তাকে আমরা ডিফাইন করব l দ্বারা। এই ফাংশনটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ফাংশন। আমি বললাম না একটা লাইকলিহুড ফাংশন, l ফর লাইকলিহুড। আমরা একটা লাইকলিহুড ফাংশন এখানে জেনারেট করব।
ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এরপর লাইকলিহুড ফাংশনটাকে এখন যেহেতু গুণ হচ্ছে, গুণ হলে এই পাওয়ার পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় না? জি স্যার। দেখো p টু দি পাওয়ার সাম অফ xi, মানে xi গুলো যোগ হয়ে গেছে। সিমিলারলি এখানেও এখানে সাম অফ xi সাম অফ দিস, এখন এটা আবার n সংখ্যক 1 যদি যোগ করো তাহলে n হবে না? n সংখ্যক 1 যোগ করলে কত হবে, n হবে না? এম এর জন্য n মানে সাম অফ xi। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য, অর্থাৎ সিঙ্গেল ইনপুট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য বা সিঙ্গেল ট্রায়াল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য তোমার লাইকলিহুড ফাংশন। এখন লাইকলিহুড ফাংশনকে তোমার দেখো ক্যালকুলাসের নিয়মে, এটা হচ্ছে লাইকলিহুড ফাংশন, এই মাঝখানে লাইনগুলো না লিখলেও চলবে, জাস্ট এই এলপি সমান দিস ইকুয়াল টু দিস সরাসরি লিখতে পারবা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাই দিব, দেখো যে আমি এগুলো সরাসরি লিখবো। এলপি ইকুয়াল টু লিখবা দিস এন্ড দিস ইকুয়াল টু দিস, সরাসরি লেখা যাবে, এত গুণ টুনে করে দেখানো লাগবে না। পি ভ্যালু বিটুইন 0 টু 1, এবং পিটা আসলে কি আমরা এটা এস্টিমেট করার চেষ্টা করব। তো যেটা হচ্ছে ক্যালকুলাসের নিয়মে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে না? তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে 0 দেখাইতে হবে। আমরা জানি কি ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ 0 না? 0 কিনা? জি স্যার। জি স্যার। আর এই পি হচ্ছে প্যারামিটার, প্যারামিটার তো 0 হইতে পারে না, নিশ্চয়ই এই পার্টটা 0। জি স্যার, এখানে জাস্ট এটাকে যেন 0 ধরছে, বাকি পার্টটা নন 0, সেখান থেকে এটাকে ক্যালকুলেট করছে, ক্যালকুলেট করে এই অবস্থাটা পাইছে। মানে ওই যে লসাগু করার পরে এই অংশটা পাইছে, তাহলে এখান থেকে লিখতে পারতেছে যে তারা p ইকুয়াল টু, তুমি এখানে ক্যালকুলেট করলে এটা পাবা p ইকুয়াল টু x বার, p ইকুয়াল টু কত, সাম অফ দিস বাই n। তো এটা কি এভারেজ না? সবগুলা যোগ করে টোটাল দিয়ে ভাগ করলে এভারেজ পাওয়া যায় না? আবার তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, তারা সেকেন্ড ডেরিভেটিভ করে দেখায় না, এবার তোমাকে করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ করে, তোমাকে বলতে হবে যে সেকেন্ড ডেরিভেটিভটা এই ভ্যালুর জন্য নেগেটিভ হয়, তাহলে আমি বলতে পারি এটাই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। আর যখন এটা তুমি ভেরিফাই হয়ে যাবে তখন তুমি এটাকে এভাবে ক্যাপ আকার লিখতে পারবা। ক্যাপ মানে এস্টিমেটেড, ক্যাপ মানে কি এস্টিমেটেড। আবার বলতেছি এখানে অবশ্যই ক্যাপ আকার লিখতে হবে, ক্যাপ মানে এস্টিমেটেড, মানে তুমি এস্টিমেট করছো। তাহলে স্টেপগুলো খেয়াল করো, প্রথমে এলপি গঠন করতে হবে, সেটা ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, 0 দেখাইতে হবে, সেখান থেকে প্যারামিটার ভ্যালু পাইতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ সেটার জন্য নেগেটিভ কিনা ভেরিফাই করে আমরা এটা ভ্যালুটা বলে দিব। কিন্তু এই ডিরেক্টলি যদি তুমি এটা ক্যালকুলেট করতে যাও এটা অনেক সময় লেগে যায়। এই দেখো এটা লম্বা একটা ডিফারেন্সিয়েশন না? আপাতত এখানে পি তো সহজে তুমি পাইছো, জন্য খুব একটা কঠিন মনে হবে না, কিন্তু এর পরেগুলো দেখবে আরো কঠিন, যার কারণে এটা আসলে সরাসরি তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তো সরাসরি যদি অ্যাপ্লাই করা না যায় তাহলে এখন উপায়টা হচ্ছে আমরা লগ এর প্রপার্টি ইউজ করব। কি ইউজ করব? লগ এর প্রপার্টি। এখন লগ এর প্রথম প্রপার্টিটা হচ্ছে যে লগ একটা ইনক্রিজিং ফাংশন। লগ একটা কি ফাংশন? ইনক্রিজিং ফাংশন। যার কারণে কোন ফাংশনে তুমি যদি লগারিদমিক ভ্যালু নাও তাহলে ওই ফাংশনের শেপ আর লগারিদমিক ফাংশনের শেপ চেঞ্জ হয় না। তো যে পয়েন্টে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেই পয়েন্টে তার লগারিদমিক ফাংশনের ভ্যালুও থাকবে। তাহলে ওই ফাংশনের বদলে আমরা তার লগ এর ভ্যালু ইউজ করতে পারি, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। আর থিওরিটিক্যাল কথা না বলি, এই যে এলপি আছে, এলপিটাকে আমি লগ দিয়ে নিতে পারি না? দেখো লগ দিয়ে নিছে, লগ দিয়ে নিছে না? এখন প্রথমত খেয়াল করো, যখন তুমি লগ নিবা আমরা যেটা জানি লগ ক্ষেত্রে কি লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি না? জি স্যার। তারপর পাওয়ার গুলো কোফিশিয়েন্ট হয়ে যায় না? জি স্যার। দেখো এই কাজটাই করছে। এখন ডিফারেন্সিয়েশন অনেক ইজি, কারণ তোমার পি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এগুলো সব কনস্ট্যান্ট, জাস্ট 1/p, এই 1/1 - p, p কে আবার ডিফারেন্সিয়েট করলে একটা -1 আসে না? জি স্যার।
এখন এটা ক্যালকুলেট করা তোমার জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তো তোমার লগ নিয়ে করবা, এই ম্যাথটা সামারি করবা। এই ম্যাথটা আমি তোমাকে এখানে স্টেপগুলো লিখে দিচ্ছি, নিজে নিজে ম্যাথটা আবার করবা, করে আমাকে নেক্সট ক্লাস অন্তত একজন হলেও দেখাবা। আমি সামারি করে দিচ্ছি, এই ম্যাথটা তোমরা নিজেরা আবার ট্রাই করবা। এখানে এত কিছু লিখতে হবে না। fx ইকুয়াল টু হচ্ছে তোমার কত, p টু দি পাওয়ার x, তারপরে 1 মাইনাস p টু দি পাওয়ার কত, 1 মাইনাস p টু দি পাওয়ার কত, 1 মাইনাস x না? তারপর এখান থেকে তোমার কাজ হচ্ছে তুমি এলপি গঠন করবা। এলপি যেভাবে গঠন করতে আমি তোমাকে দেখা দিচ্ছি, এটা সবসময় পি হবে তার কোনো গ্যারান্টি নাই। প্যারামিটার যেটা সেটাই এল এর মধ্যে আসে। এলপি হচ্ছে এ প্রোডাক্ট সাইন i ইকুয়াল টু 1 টু n fx। আমি fx টা সরাসরি লিখে দিচ্ছি। আমি চাইবো স্টেপ লেখা যত কমানো যায়, কারণ টাইমের একটা বিষয় আছে পরীক্ষাতে, তাই না? তাহলে 1 মাইনাস, তোমরা খুব একটা প্রবলেম ফেস করো নাই, কিন্তু 187 এর স্টুডেন্ট অনেক প্রবলেম ফেস করছে। তো এটাকে সাম করে ফেললে আমি স্টেপগুলো এখানে সহজে দেখাই দিচ্ছি। এটা হয়ে যাবে এরকম, p টু দি পাওয়ার সাম অফ xi, তারপর 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস সাম অফ xi। এটা হচ্ছে প্রথমে এল গঠন করবা, তারপর হচ্ছে তোমাকে লন এলপি গঠন করতে হবে এইভাবে, ঠিক আছে? তারপর সেখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ জন্য এটাকে 0 দেখাইতে হবে এইভাবে। এরপর এটাকে 0 যখন তুমি দেখাবা, তোমার এটা আসবে এরকম, সাম অফ xi। আমি সামারি কিন্তু করেই দিচ্ছি, নিজেরা কিন্তু আবার খাতায় করবা। n মাইনাস সাম অফ xi, আই এর বিন্দু কোথায় চলে গেছে, ডিভাইড বাই 1 মাইনাস p ইকুয়াল টু 0 লিখতে হবে না? তারপর লসাগু যদি আমি করি, আচ্ছা আমি উভয় পাশে p ইনটু 1 মাইনাস p দিয়ে গুণ করি, তাহলে 1 মাইনাস p সাম অফ xi মাইনাস n মাইনাস সাম অফ xi। আমার সাথে সাথে লিখো, নাহলে কিন্তু বাসায় পরে হাওয়া হয়ে যাবে যে কোথা কি আসছে। p ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি যদি এখন গুণ করে দিই, গুণ করে কাটাকাটি করলে এরকম আসবে যে n p ইজ ইকুয়াল টু, দেখবা এটা এরকম আসবে সাম অফ xi। তাহলে তুমি পাবা যে p ইকুয়াল টু হচ্ছে সাম অফ xi বাই n, এরকম পাবা না? এরপর সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, d স্কয়ার ln lp। I hope you can do the second derivative। আবার p সাপেক্ষে dp স্কয়ার ক্যালকুলেট করবা, সামও কোন একটা ক্যালকুলেশন আসবে। এরপর আমি তোমার পরিশ্রম কমাই দিচ্ছি, তোমার কত লাইন লিখতে হবে না। তুমি সিম্পলি এখানে লিখবা কি, যে তুমি লিখবা d ln, ফাঁকিবাজি করে যদি ডিফারেন্সিয়েশন না দেখো নাম্বার কমাই দিবে, খেয়াল রাখো। at p ইকুয়াল টু, এটা অ্যাড বুঝায়, at p ইকুয়াল টু কত, সাম অফ xi বাই n না, লেস দ্যান 0। এটা না বসাই আমরা লিখতে পারি। নেক্সট লিখবা, সুতরাং আমরা বলতে পারি এস্টিমেটেড ভ্যালু অফ p ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ xi বাই n ইজ ইকুয়াল টু হচ্ছে x বার। বুঝতে পারছো স্টেপগুলো কিরকম হবে? হ্যালো, জি স্যার। আমি কিন্তু অলরেডি ম্যাথটা করেই দিছি কিভাবে করতে হবে। প্রথমে fx ছিল, সেটাকে এলপি তে ডিক্লেয়ার করছি, এলপি এর ফর্মটা আনছি, এলপি কে লন নিয়েছি, ফার্স্ট ডেরিভেটিভ করছি, ফার্স্ট ডেরিভেটিভ 0 বসাইছি, লসাগু করছি, তারপর ক্যালকুলেশন করে পি ভ্যালু পাইলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, বললাম সেকেন্ড ডেরিভেটিভ এই ভ্যালুর জন্য নেগেটিভ, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? ঠিক আছে, এবার চলো আমি তোমাদেরকে
এক্সারসাইজ একটা ম্যাথ করে দিই, তারপর আজকে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা আবার বোর্ডে যাই। তোমরা ভালো করে খেয়াল করলে 5 মিনিটে শেষ হয়ে যাবে আমাদের, আশা করি। এটা হচ্ছে এক্সারসাইজ 3। এই চ্যাপ্টার আগেটা ছিল কত? এটা হচ্ছে চ্যাপ্টার 6.4, আগেটা চ্যাপ্টার 6.3 ছিল, তাই না? এটা হচ্ছে এক্সারসাইজ 3। তোমাকে পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন করতে বলবে। আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফএক্স কি জানি? এটা মাইনাস ল্যামডা, আমার সাথে বলো, এক্স ফ্যাক্টোরিয়াল, যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 0 1 2 এভাবে। তো এখানে তো তুমি ইয়ে করতে পারবা না, তোমাকে এখন এলপি না এল কি হবে? এল ল্যামডা না? I equal to 1 to n e to the power minus lambda to the power xi xi factorial। তো গুণ যখন তুমি করে দিবা এরকম হবে e to the power minus n lambda e to the power sum of xi, sorry, lambda to the power x, lambda to the power sum of xi। আর নিচে যেটা হবে যে এগুলো তো আসলে কিছু করার নাই, প্রোডাক্ট অফ i equal to 1 to n sum of xi। আর দেখো আমি এখানে কাজ করছি ল্যামডা নিয়ে, তাহলে x এর এখানে কোনো কাজ স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার হ্যালো মনে হয় নেট চলে গেছে। হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে আমি ল্যামডা নিয়ে কাজ করতেছি, তাহলে এই নিচে যে পার্টটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নাই, এটা একটা কনস্ট্যান্ট মাত্র। এটা কি আমাদের একটা কনস্ট্যান্ট না? জি স্যার। তো এটাকে আমরা আমাদের সুবিধার জন্য এভাবে লিখে নিব, e to the minus n lambda to the power sum of xi বাই একটা কনস্ট্যান্ট কত লেখা যায়, কে লিখি? ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা লন দিয়ে নেব না, লন এল ল্যামডা। লন দিলে তোমার যেটা হবে ই লন ক্যান্সেল, মাইনাস n ল্যামডা প্লাস সাম অফ xi লন ল্যামডা মাইনাস লন কে, মানে ভাগ হইলে মাইনাস হয় না? জি স্যার। তাহলে চলো ডিফারেন্সিয়েট করি। বি কেয়ারফুল, এগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেহেতু অনলি ল্যামডা সাপেক্ষে লন এল ল্যামডা। বইতে কি লিখছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আমরা জানি এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মাইনাস n বাই ল্যামডা, সরি ল্যামডাটা 1 হয়ে যাবে জাস্ট, প্লাস সাম অফ xi বাই ল্যামডা। ঠিক আছে, এটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, এটা লেখার দরকার নাই। তো আমরা লিখবো, এটা আমরা পেয়েছি মাইনাস n প্লাস সাম অফ xi বাই ল্যামডা। আমরা লিখবো ফর extreme for maximum likelihood। আমার কি হবে? ডেল লন এল ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়াল টু 0 না? তাহলে মাইনাস n প্লাস সাম অফ xi বাই ল্যামডা ইকুয়াল টু 0। এটা তুমি যে ক্যালকুলেশন করো তুমি এখানে যেটা পাবা ল্যামডা ইকুয়াল টু সাম অফ xi
বাই n। এখন আমি যদি সেকেন্ড ডেরিভেটিভটা এখানে করি, সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে? ডেল স্কয়ার লন এল ল্যামডা ডিভাইডেড বাই তোমার ডেল ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাম অফ xi বাই ল্যামডা স্কয়ার। তোমরা সিম্পলি লিখে দেবে লেস দেন 0 ফর ল্যামডা ইকুয়াল টু সাম অফ xi বাই n। একটু ছোট করে লিখে, জায়গা হচ্ছে না। তাহলে ফাইনাল লাইন আমরা লিখে দিতে পারি, সুতরাং এস্টিমেটেড ল্যামডা ইকুয়াল টু কত? সাম অফ xi বাই n, আর এটাকে আমরা বলতে পারি x বার। ঠিক আছে, দেখছো বিষয়টা? জি স্যার। খুব কঠিন কিন্তু নয়, খুব কঠিন কিছু না স্যার। জাস্ট তোমাকে কি করতে হবে, এই যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করা লাগবে। নিয়মটা ভালো মতো বুঝতে হবে যে আসলে আমার নিয়মটা কি করতেছি, সেখান থেকে তুমি এটা পেয়ে যাবা। আমি আবার একটু রিভাইজ করতেছি। দেখো আমরা কি করেছি, গিভেন ফাংশন ছিল, আমরা প্রথমে এটা গুণ আকারে লিখে লন এল ল্যামডা ফাইন্ড আউট করেছি, এল ফর লাইকলিহুড। তারপর এখানে ওই যে প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এই পার্টটাতে কোনো ল্যামডা নাই, সেহেতু এটা আমার ল্যামডা সাপেক্ষে কনস্ট্যান্ট, এটা কে ধরেছি। তারপর লন নিলাম, আমরা জানি গুণ হইলে গুণের অংশগুলো যোগ হয়, আর ই লন ক্যান্সেল হয়ে গেছে, আর ভাগা অংশগুলো বিয়োগ হয়। এরপর ডিফারেন্সিয়েট করছি, এই পার্টটা কনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে গেছে। এরপর ম্যাক্সিমাম লাইফস্টাইলের জন্য এটাকে আমরা 0 ধরছি, ম্যাক্সিমাম লাইফলিহুডের জন্য এই পার্টটা ডিফারেন্সিয়েশনটা 0। সেখান থেকে আমরা ল্যামডা পেয়েছি, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, আমরা বললাম যে এটার জন্য সেটা নেগেটিভ হয়, অর্থাৎ এস্টিমেটেড ভ্যালুর জন্য সেটা নেগেটিভ হয়। সো আমরা এস্টিমেটেড ল্যামডা ইকুয়াল টু পাইলাম x বার। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমরা আজকে দুটা লাইকলিহুডে ম্যাথ করেছি, একটা হচ্ছে সিঙ্গেল ট্রায়াল বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে কি পয়সন ডিস্ট্রিবিউশন, তাই না? জি স্যার। নেক্সট ক্লাসে আমাদের ক্লাস টেস্ট এবং এই চ্যাপ্টারের আরো 3টা ম্যাথ আছে, সেগুলো আমরা করব। ঠিক আছে, 3টা না 2টা ম্যাথ আছে, এক্সাম্পল 1 2 3, ও হ্যাঁ আরো 3টা ম্যাথ আছে। তো নেক্সট ক্লাসে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব এবং ক্লাস টেস্টটা নেব। আর ক্লাসের শুরুতে হবে 2টা 5-এ, কটাতে হবে? 2টা 5-এ। 2টা 5-এ। চ্যাপ্টার কি কি? 3.2 3.3। ঠিক আছে, যেহেতু ক্লাস টেস্ট আমরা গেলাম। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট কিন্তু আমি ইএলএমএস এ দিয়ে দিছি, অ্যাসাইনমেন্টের টাইমও কিন্তু সেই 2টা পর্যন্ত, অনেক টাইম দিছি, কেউ মিস করলে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক আছে, জি স্যার। ওকে।